जी सुभाष जी वो जान हिंद आ गए, फैनाज जी से हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद आ गए, फैनाज जी से हिंद को वो शान हिंद आ गए। আজ কথা কও ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের এক দুঃসাহসিক অধ্যায় তুলে ধরব আপনাদের কাছে। যে অসম সাহসিকতার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রপক্ষের চোখকে ফাঁকি দিয়ে সাবমেরিনে করে তিনি জার্মানি থেকে জাপানে এসেছিলেন, সেই বিপজ্জনক যাত্রাপথের ঘটনা যে কোনো হলিউডের ছবিকেও হার মানাবে। সুভাষচন্দ্রের দেশপ্রেমের কাছে সেদিনের সেই যাত্রাপথের বিপদও তুচ্ছ হয়ে গিয়েছিল। সমুদ্রের তলদেশে ডুবোজাহাজের ভিতরে একটানা 3 মাস কিভাবে কাটিয়েছিলেন তিনি, কি করেছিলেন তখন, সেসব কথাই বলবো আজ। সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে জাপান যেতে অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছিলেন, কারণ হিটলারের সঙ্গে কথা বলে তিনি হতাশ হয়েছিলেন। হিটলারের সঙ্গে সাক্ষাতের পর সুভাষচন্দ্র তাঁর সহকর্মীদের বলেছিলেন, এই মানুষটির সঙ্গে কোনো যুক্তিগ্রাহ্য আলোচনাই সম্ভব নয়। সুভাষচন্দ্র স্বীকার করেছিলেন হিটলারকে তিনি বুঝতে ও চিনতে ভুল করেছিলেন। ভারতে ব্রিটিশ শাসনের অবসান নিয়ে হিটলার মোটেও চিন্তিত ছিলেন না। সুভাষচন্দ্রের নিজের ইচ্ছা ছিল জার্মানি থেকে বিশেষ বিমানে জাপান যাওয়া, কিন্তু বিমানে ওই পথ অতিক্রম করা ঝুঁকিপূর্ণ হবে মনে করে ঠিক হলো সাবমেরিনে করে দূর প্রাচ্যে যাবেন। কিন্তু সে পথ যে ভয়ঙ্কর বিপদ সংকুল, সাগরের ভয়ানক প্রাণীর আক্রমণ তো আছেই, তার উপর জলে এবং অন্তরিক্ষে শত্রুপক্ষের কড়া নজরদারি। সবচেয়ে বড় কথা, এই যাত্রাপথের সময়সীমা একটানা 3 মাস। এতটা দীর্ঘ সময়ের ধকল কিভাবে নেবেন সুভাষচন্দ্র? কিন্তু দেশপ্রেম এমনই এক শক্তি, কোনো বাধাই আর বাধা মনে হয়নি সুভাষচন্দ্রের কাছে। জার্মানির কাছ থেকে যে সাবমেরিনটি পাওয়া গিয়েছিল সেটি অত্যন্ত ছোট মাপের, সোজা হয়ে দাঁড়ানো পর্যন্ত যায় না সেখানে। ভিতরে ডিজেল আর পচা খাবারের গন্ধ। এর ভিতরেই একটানা 3 মাস কাটাতে হবে। ঠিক হলো এই সাবমেরিনে করেই জার্মানি সুভাষচন্দ্রকে ম্যাডাগাস্কারের কাছাকাছি একটা স্থানে পৌঁছে দেবে। বাকি অংশের দায়িত্ব নেবে জাপান সরকার। সাবমেরিনে যাত্রা শুরুর আগে সুভাষচন্দ্রের কয়েকটি বক্তৃতা রেকর্ড করা হলো। তাঁর অবর্তমানে এই রেকর্ডগুলি আজাদ হিন্দ রেডিও থেকে প্রচার করা হবে। ব্রিটিশ মার্কিন শক্তিকে বিভ্রান্ত করার জন্যই এভাবে পরিকল্পনা করা হলো, যাতে তারা বোঝে যে তিনি জার্মানিতেই রয়েছেন। সাবমেরিনে সুভাষচন্দ্রের সঙ্গী হলেন হায়দ্রাবাদের এক তরুণ ছাত্র আবিদ হাসান। 1943 সালের ফেব্রুয়ারিতে সুভাষচন্দ্রকে নিয়ে সাবমেরিনটি যাত্রা শুরু করল। পৃথিবীর ইতিহাসে এ এক নজিরবিহীন যাত্রা। সাবমেরিনটির সমস্যা ছিল জলের তলায় একটানা 48 ঘন্টার বেশি চলতে পারত না। তারপর ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য মাঝে মাঝেই জলের উপরে ভেসে উঠতে হতো। সেটা ছিল বড়ই বিপজ্জনক উত্থান। যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের নজরে পড়ে যাওয়ার আশঙ্কা, কিন্তু এছাড়া অন্য কোনো উপায়ও যে নেই। চারপাশ যেন শত্রুপক্ষের চক্রব্যূহ। ব্যাটলশিপ, ডেস্ট্রয়ার, ক্রুজার বিমান কিংবা টর্পেডো যেন হাঁ করে বসে আছে হিংস্র তিমির মতন। একটু টের পেলে আর রক্ষা নেই। তাই যেতে হবে খুব সন্তর্পণে। সবচেয়ে মারাত্মক ডুবন্ত মাইনগুলো, হাজার হাজার শক্তিশালী ডুবন্ত মাইন দিয়ে পুরো উপকূলটাই ঘিরে আছে। কোনো একটার সঙ্গে সামান্য সংঘর্ষ হলেই মৃত্যু অনিবার্য। সদা সতর্ক সাবমেরিনের ক্যাপ্টেন মুজেমবার্গ। এখানে 24 ঘন্টায় সুভাষচন্দ্র ঘুমান মাত্র 3 ঘন্টা। বাকি সময় সুভাষচন্দ্র তার আগামী দিনের সংগ্রামের পরিকল্পনা সাজাতে ব্যস্ত থাকেন।
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকে এই লড়াই চালিয়ে যেতেই হবে। সাবমেরিনে বসেই সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন বক্তৃতার খসড়া প্রস্তুত করছেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী তোজোর কাছ থেকে সাহায্য নেওয়ার নীতি স্থির করা এবং একই সঙ্গে তাঁর লেখা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির সংশোধনের কাজও করছেন তিনি সাবমেরিনে বসে। সাবমেরিনের ভিতরে দিন রাত সবই সমান, বৈচিত্র্যহীন অদ্ভুত এক জীবন। ডুবোজাহাজটি প্রথমে উত্তর সাগর অতিক্রম করে, এরপর আটলান্টিক মহাসাগর। মাঝে মধ্যে বিপদের বার্তা আসে, সেসব কেটেও যায়। কিন্তু একদিন বেশ বড়সড় বিপদের মধ্যে পড়ল সাবমেরিনটি। হঠাৎই মাইক্রোফোনে সাবমেরিন কমান্ডারের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল, সাবমেরিন শত্রুর জালে আটকা পড়েছে। সাবমেরিনে থাকা সবার মধ্যে উৎকণ্ঠার ছাপ। একমাত্র ব্যতিক্রম সুভাষচন্দ্র। কিছুক্ষণ চারপাশে চোখ বুলিয়ে নেতাজি আবার তাঁর কাজের মধ্যে ডুবে গেলেন। এদিকে তার সহকারী আবিদ হাসানের মনের মধ্যে রীতিমতো ঝড় বয়ে চলেছে। শত্রুর জালে আটকা পড়ার অর্থ হল হয় মৃত্যু, নয়তো বন্দি জীবন। যে কোনো একটাকে মেনে নিতে হবে। কিন্তু নেতাজির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অদ্ভুত নির্লিপ্ত হয়ে কাজের মধ্যে ডুবে আছেন তিনি। এদিকে শত্রুপক্ষের ফাইটার জাহাজ প্রায় চেপে ধরেছে ছোট সাবমেরিনটিকে। সাবমেরিন কমান্ডার এই মুহূর্তে নির্দেশ দিলেন, চার্জ টর্পেডো। কিন্তু কন্ট্রোল রুমের মারাত্মক ভুলে টর্পেডো চার্জের পরিবর্তে গোটা সাবমেরিনটা জলের উপর ভেসে উঠল। বিপক্ষের ফাইটার জাহাজটা তার গতি পরিবর্তন করে সাবমেরিন লক্ষ্য করে ঝড়ের মতো ছুটে আসতে লাগলো। ধ্বংস নয়, গোটা সাবমেরিনটা বন্দি করাই তাদের লক্ষ্য। বিপদ দেখে সাবমেরিন কমান্ডার উত্তেজিতভাবে নির্দেশ দিতে লাগলেন, ডাইভ ডাইভ। ফাইটার জাহাজটি সাবমেরিনের প্রায় কাছে চলে এসেছে, আর মাত্র ফুট 3 বাকি। হঠাৎ একটা ধাক্কা খেয়ে সাবমেরিনটি কাত হয়ে গেল একপাশে। সব শেষ, এবার মৃত্যু নিশ্চিত। কিন্তু না, এবার আর কন্ট্রোল রুমের ভুল হয়নি। ধাক্কা লেগে ব্রিজের রেলিংটার কিছু অংশ ভেঙে গেলেও সাবমেরিনটি আবার অদৃশ্য হয়ে গেল সমুদ্রের নিচে। হাজার চেষ্টা করে আর তার সন্ধান পাওয়া গেল না। এবারের মতো রক্ষা পাওয়া গেল। সাবমেরিনটি আবার আগের মতোই নির্দিষ্ট লক্ষ্যের দিকে চলতে লাগলো। জার্মান কমান্ডার এই বিপদে শান্ত নির্লিপ্ত সুভাষচন্দ্র বসুকে দেখে তার সহকর্মীদের বলেছিলেন, দেখে শিখে নাও এই ভারতীয়টির কাছ থেকে কিভাবে বিপদের সময়েও অদ্ভুত শান্ত থাকা যায়। নেতাজির মনে যেন এক গভীর বিশ্বাস ছিল, তাঁর যাত্রাপথ রুদ্ধ করার ক্ষমতা কারও নেই। পরবর্তীকালে এই মানুষটি সম্পর্কে মহাত্মা গান্ধী বলেছিলেন, এ পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা সুভাষকে প্রতিরোধ করতে পারে। এরপর ভারত মহাসাগরে প্রবেশ করল সাবমেরিনটি। কিন্তু ম্যাদাগাস্কার তখনও কয়েকশো নৌমাইল দূরে। জার্মান সাবমেরিনটি থেমে গেল। এ পর্যন্তই তার সীমা। ওদিকে সুভাষচন্দ্রকে নিতে আসা জাপানি সাবমেরিন অপেক্ষা করছে কয়েকশো নৌমাইল দূরে। মাঝের এই পথটুকু যেতে হবে একটা রাবারের ভেলায় চেপে। সঙ্গী সেই আবিদ হাসান। জন্মভূমির স্বাধীনতার জন্য এমন দৃশ্য এর আগে এদেশের মানুষ কোথাও কি দেখেছে? উত্তাল সমুদ্রের বুকে রাবারের ভেলায় চেপে প্রাণ হাতে নিয়ে চলেছেন এক বাঙালি। আকাশে চক্কর কাটছে শত্রুপক্ষের ফাইটার বিমান। মহাসাগরের বুকে ভয়ঙ্কর প্রাণীর আনাগোনা, অথচ তিনি ভারত মহাসাগরের বুকে ভেলায় চেপে এগিয়ে চলেছেন জাপানি সাবমেরিনের দিকে। না, সেদিন কেউ কোথাও এই মহামানবটির কেশাগ্র স্পর্শ করতে পারেনি। টোকিও যাবার আগে
সংক্রামক ব্যাধির আশঙ্কায় সুভাষচন্দ্রকে সুমাত্রার উত্তরে সাবাং নামে একটা ছোট দ্বীপে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তারপর বিশেষ বিমানে টোকিও পৌঁছন সুভাষচন্দ্র। এইভাবে দুঃসাহসিক সমুদ্রযাত্রার পর জাপান পৌঁছে ভারতের স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করলেন তিনি। দায়িত্ব নিলেন রাসবিহারী বসুর হাতে গড়া আজাদ হিন্দ ফৌজের, যে বাহিনীর সদস্যদের আন্তরিক উচ্চারণে সুভাষচন্দ্র বসু হয়ে উঠলেন নেতাজি। নেতাজি সুভাষচন্দ্র বসু। জন্ম হল এক সামরিক পোশাকে মোড়া বিরল দেশপ্রেমিকের, যিনি তার পরিবার পরিজন দূরে সরিয়ে মৃত্যুকে পায়ের ভৃত্য করে জন্মভূমির মুক্তির জন্য সর্বস্ব পণ করলেন। सुभाष जाने हिंद है, सुभाष शान हिंद है, सुभाष मान हिंद है, सुभाष मान हिंद है। सुभाष जी जाने हिंद आ गए हैं, नाग जिससे हिंद को शान हिंद